বড় লোকরা অর্থনৈতিক সংকটকে ভালোবাসে। কখনোই অর্থনৈতিক সংকটকে তাদের জন্য কোনো খারাপ দিন মনে করে না। অর্থনৈতিক সংকট খারাপ হচ্ছে গিয়ে মধ্যবিত্তদের জন্য, নিম্নবিত্তের জন্য, আমার আপনার মতো সাধারণ মানুষের জন্য। বড় লোকরা অনেক ক্ষেত্রে পরিকল্পনা করে এবং অপেক্ষা করে কবে আবার অর্থনৈতিক সংকট আসবে। এই তিনটা কারণে অর্থনৈতিক সংকট বড় লোকদের জন্য খুবই পছন্দের একটা জিনিস। এবং কেন তারা ফাইন্যান্সিয়াল কেলেঙ্কারির জন্য এই তিনটা জায়গা থেকে তারা একদিকে যেমন পুরোপুরিভাবে সেফ, তাদের কোনো প্রবলেমই হয় না অর্থনৈতিক সংকটের কারণে, আরেকদিকে হচ্ছে তারা কীভাবে বড়লোক আরও বড়লোক হয়। এই তিনটা বিষয় বোঝা আপনার জন্য খুবই জরুরি। এই তিনটা জিনিস নিয়ে আজকের ভিডিও। আপনাকে মনে রাখতে হবে, গরিব মানুষ এবং মধ্যবিত্ত যেভাবে টাকাকে বোঝে, এটা তাদেরকে বোঝানো হয়েছে টাকা সম্পর্কে ভুল ধারণা। এবং সেটা হচ্ছে কি, এটা যে আমরা আমাদের শ্রম এবং সময় এবং দক্ষতা দিব, তার বিনিময়ে আমি বেতন পাবো। এবং সে মনে করে যে যখন আমি এই শ্রম দিতে পারবো না তখন আমি টাকা পাবো না। সে কোম্পানিকে এভাবে মনে করে, সে সরকারি চাকরি, সে এইভাবে করে সে তার সারা জীবন সে মনে করে টাকা কামানোর একমাত্র উপায় হইল আমি আমার সময়, আমার অভিজ্ঞতা এবং আমি আমার যে দক্ষতা, স্কিল, সেই স্কিলকে আমি যদি ইনভেস্ট করি, আমার স্কিল, আমার এক্সপিরিয়েন্স এবং আমার টাইম, এই তিনটা যদি আমি ইনভেস্ট করি কোনো নির্দিষ্ট জায়গায় প্রপারলি, তাহলে আমি আশা করতে পারি যে ওই আমার ইনপুট অনুযায়ী আমি একটা বেতন পাবো বা প্রফিট পাবো। বড় লোকরা অ্যাবসলিউটলি, বড় লোক বলতে যারা অনেক বড় লোক, তারা অ্যাবসলিউটলি এটাতে বিশ্বাস করে না এবং এটা সত্যি না। বিশ্বাস করার কোনো কারণও নাই। বড় লোকরা যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে টাকা টাকা বানায়। আপনার টাকা আছে বলেই আপনি প্রচুর পরিমাণে লেভারেজ বেনিফিট পাইতে পারেন, যেই জিনিসটা যারা গরিব এবং মধ্যবিত্ত তারা কখনো এটা বুঝতে পারে না, তারা এটা চিন্তা করতে পারে না, কল্পনাও করতে পারে না। আমার অনেক টাকা আছে, এটাই আমার যোগ্যতা, যেটার জন্য আমি অনেক আইনের বাইরে কাজ করতে পারি অথবা আইনকে নিজের সুবিধা মতো তৈরি করে নিতে পারি, যেটা মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত চিন্তাও করতে পারে না। এবং এই তিনটা জিনিসই মধ্যবিত্ত এবং নিম্নবিত্তর চিন্তার বাইরে, যে তিনটা পয়েন্টে আমি বেসিক্যালি কথা বলবো। এবং সেটা দিয়ে আমরা বুঝবো যে কেন অর্থনৈতিক কেলেঙ্কারি আসলে পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক একটা ঘটনা। বাঘের হরিণ খাওয়া অথবা বড় মাছের ছোট মাছকে খাওয়ার মতোই অর্থনৈতিক কেলেঙ্কারি আসলে পরিকল্পিত। এবং এটা খুবই সাধারণ একটা বিষয় যে অর্থনৈতিক কেলেঙ্কারি হবে, কারণ যাদের কাছে টাকা আছে তারা এটা করবেই এবং তারা এটাদের বেনিফিটেড হবেই। প্রত্যেকটা অর্থনৈতিক সংকট থেকে বড় লোকরা ভীষণভাবে বেনিফিটেড হয়। ওয়ার্ল্ড ওয়ার 2 পরবর্তী সময়ে ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে, পার্টিকুলারলি ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে আমেরিকা অর্থনৈতিকভাবে ভীষণভাবে বেনিফিটেড হয়েছে। বর্তমান যে অর্থনৈতিক ক্রাইসিস আছে ইউরোপ এবং আমেরিকাতে, যেটার সংকট তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এই বেলুনটা ফাটলে সবচেয়ে বেশি উপকৃত হবে কর্পোরেশনগুলা। কারণ ইউরোপ এবং আমেরিকার দেশগুলা ক্লিয়ারলি কর্পোরেশনগুলার নিয়মে চলে। বাফেট ইন্ডিকেটর কি? বাফেট ইন্ডিকেটর খুব সহজভাবে হইল যে একটা দেশের যে টোটাল যেই তাদের যে স্টক মার্কেট, সেই স্টক মার্কেটকে যদি আমি তার জিডিপি দিয়ে ভাগ করে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে আমি যে পার্সেন্টেজটা পাই সেই পার্সেন্টেজটা ইন্ডিকেট করে, এটাকে বলে বাফেট ইন্ডিকেটর। বাফেট ইন্ডিকেটর স্বাভাবিক হচ্ছে 100 থেকে 120%। মানে হইল আপনার স্টক মার্কেট ভাগ আপনার জিডিপি ইনটু 100%, এবং এটা রেজাল্ট যদি হয় বিটুইন 100 থেকে 120%, তাহলে আপনার বাফেট ইন্ডিকেটর বলে এটা একটা হেলদি অবস্থায় আছে। এটা যদি 150% ক্রস করে, তার মানে হইলো এটা একটা বিপদ সংকেত যে আসলে এই ইকোনমি কলাপস করার মতো। মানে হচ্ছে কি বিরাট রকম একটা কারেকশন হবে। কারেকশন মানেই হচ্ছে গিয়ে একটা অর্থনৈতিক একটা লম্বা সময় একটা সংকটের মধ্যে পড়বে। একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলি, 2007-8 সালের সময় আমেরিকাতে যে বড় রকম একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হয়েছিল, ওই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটার সময় বাফেট ইন্ডিকেটর ছিল 150%-এর থেকে একটু বেশি, আর এখন এটা 220%। তো এটা আরেকটা ইন্ডিকেশন যে আমেরিকার ইকোনমি কতটা একটা সিচুয়েশন আছে যেখানে একটা বড় রকম মার্কেট কারেকশন হবে, এবং সেই কারেকশনের সবচেয়ে বড় ধাক্কাটা খাবে আমেরিকান মিডল ক্লাস। এবং আমেরিকা ইউরোপের মিডল ক্লাসের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে না, এই বড় কারেকশনের সারা পৃথিবীর বড় বড় ইকোনমিগুলোও ধাক্কা খাবে। এখন আমরা আসি হচ্ছে কি, যে তিনটা পদ্ধতিতে মিডল ক্লাস এবং নিম্নবিত্ত বাস খাইলেও কখনো বড় লোকরা বাস খায় না। এক নাম্বার হচ্ছে গিয়ে দে ক্যান বাই দ্য ডিপ। বাই দ্য ডিপ মানে হইলো আপনি এমন একটা অ্যাসেট আপনার কাছে আছে, যেই অ্যাসেটের এক্সেস পৃথিবীর 99% মানুষের কাছে নাই। এখন ওই অ্যাসেটটাকে আপনি এমনভাবে কাজে লাগান যেটার কারণে আপনি আরও বেশি অ্যাসেট অ্যাকুমুলেট করতে পারেন, আরও টাকা আপনার কাছে আসে। আপনি হয়ে গেছেন চুম্বক যে লোহাকে টানে, আপনি খালি টাকা টানতেছেন, এবং কাদের কাছ থেকে টাকাটা আসতেছে? দিনের শেষে টাকাটা কিন্তু আসতেছে মধ্যবিত্ত আর নিম্নবিত্তর কাছ থেকে। এবং এক্স্যাক্টলি এইভাবে বাই দ্য ডিপের মাধ্যমে বারবার যখন অর্থনৈতিক কলাপস হয়, তখন বড় লোকরা অস্বাভাবিক কম দামে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের কাছ থেকে জিনিসটা কিনে নিতে পারে।
তারপরে যখন আবার বাজার স্বাভাবিক হয় তখন দেখা যায় নিম্নবিত্ত মধ্যবিত্ত অনেক পিছিয়ে গেছে আর তাদের টাকাটা চলে আসছে কর্পোরেশনের কাছে। লিগাল কিন্তু আনএথিক্যাল, এটাই হলো গিয়ে আমেরিকার আইন। লিগাল কিন্তু আনএথিক্যাল, কারণ ওই লিগাল ওই ল ওইটাকে সে তৈরি করছে কে? তৈরি করছে হচ্ছে গিয়ে ওই কর্পোরেশন না, তাদের সুবিধার জন্য। মানে হইলো যখন একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হয় বা যে কোনো একটা ক্রাইসিসে জিনিসপত্রের দাম, স্টকের দাম, গোল্ডের দাম, বিটকয়েনের দাম, বাসাবাড়ির দাম, কমার্শিয়াল স্পেসের দাম যখন কমে যায় ওইটার জন্য সে ওয়েট করে। ওয়েট করলে কি হয়? সে আন্ডার প্রাইসে জিনিসটা কিনতে পারে এবং সে তারপরে রেগুলার প্রাইসে অথবা দাম যখন আবার বাড়ে তখন সে করতে পারে। এখন যে বাই দ্য ডিপ করতে পারবে অটোমেটিক্যালি কি, তার মানে অর্থনৈতিক সংকট আসলে বড় লোককে বড় লোক বানায়। কারণ অর্থনৈতিক সংকটের সময় এসএমই সেক্টর, ছোট ছোট ব্যবসায়ীরা, ছোট ছোট যারা বাসা বাড়ি নিয়ে বসে আছে, আপনি কখন আপনার স্বপ্নের বাড়িটা বিক্রি করবেন? যখন আপনার চাকরি চলে যাবে। অর্থাৎ আপনার কখন চাকরি চলে যাবে? যখন অর্থনৈতিক সংকটে দেশ থাকবে। সো দেশ যখন অর্থনৈতিক সংকটে পড়লো, আপনার চাকরি চলে গেল, আপনার স্বপ্নের বাড়ি বিক্রি হইলো কম দামে, কার কাছে? ওই বড় লোকের কাছে, যে বাই দ্য ডিপে আপনার বাসাটা কিনে নিল। এভাবেই করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত বিপদে পড়ে, তাদেরকে ঢাকা ছাড়তে হয়, তাদেরকে নিউ ইয়র্ক ছাড়তে হয়, একই কনসেপ্ট, এবং বড় লোকরা সেই জিনিসটাকে কিনে নেয়। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে ব্যাংক লোন পাওয়ার ক্ষেত্রে বড় লোকরা বিশাল রকম সুবিধা পায়। আমি যদি আমেরিকা ইউরোপের কথা বলি, দেখা গেছে একটা সাধারণ মধ্যবিত্ত একটা লোন পাইতেছে 19% ইন্টারেস্টে, আর একটা বড় লোক ওই একই প্রজেক্টের জন্য, বিকজ তার বিরাট অ্যাসেট আছে, সে অনেক কিছুকে মর্গেজ করতে পারতেছে, তার বিরাট পোর্টফোলিও আছে, সে পাচ্ছে 9%-এ। কোথায় 19%, কোথায় 9%? এরকম বহু এক্সাম্পল আমেরিকা এবং ইউরোপে আছে, যে একটা সাধারণ মানুষ বিকজ তার অ্যাসেট কম, বিকজ তার পোর্টফোলিও ছোট, বিকজ তার কোম্পানি ছোট, সে লোন পাচ্ছেই না। লোন পাইলেও সে লোন পাচ্ছে সামান্য একটু লোন, কিন্তু ইন্টারেস্ট অনেক বেশি। আর একটা বড় লোক বিশাল টাকা পাচ্ছে, সে চাইলেই 50 মিলিয়ন, 100 মিলিয়ন সে লোন করতে পারতেছে ব্যাংক থেকে, এবং কত রেটে? সামান্য রেটে, কখনো 6%, 7% রেটে। তো এই যে আমরা বলি যে উন্নত বিশ্বে কখনো সবকিছু সাম্যাবস্থা, সুবিচার, কোথায় সুবিচার? এর থেকে অবিচারের আর কি আছে? আমরা যদি দেখি যে আমেরিকাতে এবং ইউরোপে এবং উন্নত ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রচুর পরিমাণে মানুষ কি করে, যারা বড় লোক হয় তারা হাজারোভাবে ট্যাক্স ফাঁকি দেয়, কিন্তু তাদের ট্যাক্স ফাঁকির নিয়মগুলো মজা হইল তারা এমনভাবে আইনটাকে তাদের জন্য বায়াস করে নিছে যে বড় লোকরা চাইলেই ট্যাক্স ফাঁকি দিতে পারে। অর্থাৎ মধ্যবিত্ত যেখানে লোন পায় না, বড় লোকদের সেখানে লোনের কোনো অভাব নেই, কারণ ব্যাংক খুবই কমফোর্টেবল বড় লোককে সে লোন দিবে। 100 বিলিয়ন নামে একজন ইউরোপিয়ান কি বলবো, ইউরোপিয়ান একজন জার্নালিস্টের চমৎকার একটা ডকুমেন্টারি দিলাম, যে যেখানে সে খুব ডিটেলসে দেখাইছে যে কতভাবে ফ্যামিলি ট্রাস্টের নামে, বিভিন্ন রকম ট্রাস্টের নামে, ফাউন্ডেশনের নামে কতভাবে বড় লোকরা আসলে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয়, এবং কিভাবে তারা নিয়মগুলোকে ম্যানিপুলেট করতে পারে, এবং তারা কিভাবে এমন আইন বানাইছে যে আইন তাদেরকে সার্ভ করে। আইন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তকে সার্ভ করে না ইউরোপ আমেরিকায়, কিভাবে বড় লোকদেরকে সার্ভ করে। জনি হ্যারিস তার এই ভিডিওতে খুবই চমৎকারভাবে দেখাইছে, এবং আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা এটা দেখেন, সো দ্যাট আপনি বড় বড় কর্পোরেশনের এবং বড় লোকদের, বিত্তশালীদের যাদের 50 মিলিয়ন ইউএসডি প্লাস আছে, তাদের কমন করাপশনগুলো আপনি বুঝতে পারেন। এই 3টা ওয়েতে আমি যেটা বললাম, প্রথম যেটা ওয়েটা সেটা হচ্ছে বাই দ্য ডিপ। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে যে লোন, ব্যাংক থেকে তারা লোন এবং লোন নিয়ে কিভাবে সে কাজ করে। 3 নাম্বার যেটা আমি বললাম সেটা হচ্ছে গিয়ে ভ্যাট ট্যাক্স, কিভাবে সে ভ্যাট ট্যাক্সকে বারবার সে সিস্টেমেটিক্যালি সে ফাঁকি দেয়, যেন সে মধ্যবিত্ত যেখানে সাফার করবে, তার জীবনের মধ্যবিত্তের সমস্ত পুঁজি যেখানে সেভিংস, যেখানে ভ্যাট ট্যাক্স দিয়ে শেষ হয়ে যাবে, সেখানে বড় লোক কীভাবে আরও সিগনিফিকেন্টলি বড় লোক হবে, তার ভ্যাট ট্যাক্স দিতেই হবে না, অথবা অনেক কম দিতে হবে। এবং এটা আমাদের জন্য এই জন্য বোঝা ইম্পর্টেন্ট, এই হাইপার ক্যাপিটালিজমে আমরা যদি আমেরিকা এবং ইউরোপের যত রকম লাইফস্টাইল, যত রকম মোডালিটি যা কিছু আছে, সেটাকে যদি আমরা ফলো করি, অনুসরণ করি, তাহলে আমাদের ধ্বংস হওয়ার জন্য আর অন্য কিছু বাকি নেই। আমাদের ধ্বংসের জন্য এতটুকুই যথেষ্ট যে আমরা ইউরোপ এবং আমেরিকার যা কিছু ভ্যালুজ, প্রসেস, সিস্টেম কপি করি এবং আমাদের দেশে পেস্ট করি, এবং আমরা আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তকে ধ্বংস করে ফেলি। এবং সেইখানে আপনি দেখেন ইসলাম জাকাত দেওয়াকে বাধ্যতামূলক করছে। পৃথিবীর সবচেয়ে ধনী যেই 100 মানুষ এখন আছে, তারা যদি সিম্পলি 1 বছর জাকাত দেয়, তাহলে ওই বছর পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে থাকবে না, কোনো মানুষ চিকিৎসার বাইরে থাকবে না। ক্যান ইউ ইম্যাজিন ইট? ইসলাম কত সুন্দর! ইসলাম বারবার বলছে যে তুমি যে চ্যারিটি দাও, এটা হচ্ছে সাক্ষী যে তুমি আল্লাহকে বিশ্বাস করো, এটা হচ্ছে বোরহান, এটা হচ্ছে প্রমাণ যে তুমি আল্লাহকে বিশ্বাস করো। দান প্রমাণ, এটা হচ্ছে কি ইসলামের শিক্ষা। ক্যাপিটালিজম ইসলামের, হাইপার ক্যাপিটালিজম ইসলামের শিক্ষা না, অপোজিটটা ইসলামের শিক্ষা। এবং তারা তাদের নিজেদেরকে দান
যে দানের নামে যা কিছু করে সেটা আসলে তাদের বেশিরভাগই নিজেদেরকেই আবার বড় করার জন্য, অথবা পৃথিবীকে তারা যেন তাদের পছন্দ মতো ডমিনেট করতে পারে, এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় মোটিভেশন। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।